আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে মোহাম্মদ রাব্বি হোসেন। প্রতি পর্বের মতো এই পর্বের শুরুতেই জানিয়ে দিচ্ছি সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। শিশু কিশোরদের পদচারণায় মুখরিত ছিল মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। বড়দের স্বার্থের বলি হচ্ছে শিশুরা। শিশু হত্যার মতো ঘটনা বাড়ছে দিন দিন সমাজে। ডেঙ্গু পিক সিজন শেষ হওয়ার পরেও অনবরত বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এবারে বিস্তারিত। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। শিশু কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলের পদচারণায় মুখরিত ছিল মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 1971 সালের 10ই ডিসেম্বর থেকে শুরু করে 14ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি বাহিনীরা হত্যা করে প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীদের। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বিন্তুর প্রতিবেদনে। চারদিকে শত শত মানুষের ভিড়, সকলের হাতে কম বেশি পুষ্পস্তবক। এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে। দেশকে মেধাশূন্য করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে হত্যা করে লেখক, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক সহ দেশের আরও মেধাবী গণ্যমান্য ব্যক্তিবর্গদের। সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মুক্তিযুদ্ধে বাঙালিদের কৃতিত্বের কথা জানান দিতেই অভিভাবকরা শিশুদের নিয়ে এসেছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে। আমার ছেলে বলতেছে যে আম্মু আজকে 14 ডিসেম্বর যেহেতু শহীদ বুদ্ধিজীবী দিবস, ওর কাছে ভালো লাগে, মানে আমার শহীদদের স্মরণে যে আমরা এখানে আসি সবসময়, আবার ফুল দেওয়া হয়, এটাই ওর কাছে খুব বড়, মানে বইয়ের মধ্যে পড়ে তো তাই ওর কাছে ভালো লাগছে, তার জন্য ওকে নিয়ে আসা। যে 71 আমাদের যে কি মর্মান্তিক হয়েছে, কি সমস্যা হয়েছে, এটা বোঝানোর জন্য শহীদ মিনার আনা বোঝানো। আজকে এই দিনে এই দেশের অনেক বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, এটা বোঝার জন্য এই বাচ্চাকে এখানে নিয়ে এসেছি। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শুভেচ্ছা জানাতে পেরে খুশি শিশুরাও। শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা সকলেই জানি, তো আমাদের শহীদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, তাদের প্রতি প্রত্যেক 14ই ডিসেম্বর একটা তাদের প্রতি শ্রদ্ধা জানানোর। সেই স্মৃতি স্মরণ করে আমি আজকে এসেছি। তুমি কি জানো বুদ্ধিজীবীদের কেন হত্যা করা হয়েছিল? তারা দেশের সুযোগ ছিল, তারা দেশের জন্য অনেক কাজ করেছিল, তারা মেধাবী ছিল, তাই তাদের হত্যা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের স্কুল কলেজ থেকেও শিশু কিশোররা এসেছে শহীদদের স্মরণে। তারা যখন 14 ডিসেম্বর এখানে ফুল দিবে, তাদেরকে আমরা শিখিয়ে দেই যে এই দিনে আমাদের দেশের অনেক জ্ঞানী গুণী শহীদ বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, কবি পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীরা হত্যা করেছিল। তো এই দিনে ফুল দেওয়ার মাধ্যমে তারা তাদেরকে স্মরণ করবে, তাদেরকে মনে রাখবে এবং তাদেরকে শ্রদ্ধা করবে। বীরদের রক্ত যেন বিফলে না যায় সেই দিকে দৃষ্টি দিতে হবে আমাদের নতুন প্রজন্মকেই। আমাদের শত শত আত্মত্যাগের বিনিময়ে এসেছিল 71-এর স্বাধীনতা। বাঙালিদের বিজয় সুনিশ্চিত তা বুঝতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনীরা 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত হত্যা করে সকল বুদ্ধিজীবীদের। বাঙালিদের মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বুদ্ধিজীবীদের অবদান ছিল অনেক, তাই সেই থেকে আজ পর্যন্ত প্রত্যেক বছর 14ই ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। রাজধানীর কল্যাণপুর বস্তিতে প্রায় 5000-এরও অধিক পরিবারের বসবাস। সেখানে বসবাসকারী কিশোরীরা তাদের স্বাস্থ্য সচেতন থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। মাসিককালীন সময় নোংরা কাপড় ও অপরিচ্ছন্ন থাকায় মেয়েদের নানা রোগ হতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা। এ নিয়ে বিস্তারিত দেখুন সৈয়দা আজু আহমেদ ইকরার রিপোর্টে। নারীদের সুস্থ থাকার অন্যতম কৌশল পরিষ্কার পরিচ্ছন্নতা। তবে এদেশের একটি বড় অংশের মেয়েদের জীবন কাটে টানাপোড়েনের সংসারে। কিভাবে সুস্থ থাকবে তা অনেকেই জানলেও নেই পর্যাপ্ত আর্থিক সামর্থ্য। আধুনিক প্রযুক্তির এই সময়েও মাসিক হলে অনেকে এখনও ব্যবহার করছে পুরনো কাপড়। তাদের মধ্যে গ্রামের দরিদ্র ছাড়াও বস্তিতে বসবাসকারী ও ভাসমান মেয়েরাই বেশি। না, প্যাটের অনেক দাম তো, তাই আমরা কাপড়ই ইউজ করি। একটা কাপড় কয়বার ইউজ করো?
একটা নষ্ট হলে ওইটা ধুয়ে আবার শুকিয়ে আবার ওইটা ইউজ করা যায়। আমার আম্মু কাজ করে আমার বানিয়ে দেয়, এক স্যুট বানিয়ে দিলে আমি আবার 1 মাস 2 মাস ফিরনা আমার শরীর খারাপ বলে পরে আমি আবার এটার কাইটটা পরে আবার এটা তেনে ইউজ করে পরে এটা ফালাই দিই। গোসলের সময় আমাদের মানে যে পার্সোনাল জিনিসগুলো ওইভাবে পরিষ্কার করা হয় না আমাদের। এই যে জায়গাগুলোতে কখনো সমস্যা দেখা গিয়েছে বা কোনো রোগ তোমার কি মনে হয়েছে? জি দেখা গিয়েছে। তখন এটা কিভাবে আর কি পার করলে, কি রিকভার করলে? মেডিসিন খেয়েছো? জি ওষুধ খেয়েছি। কি সমস্যা হয়েছিল তোমার? খাইজা নিয়েছিল। জি সাম্প্রতিক তেমন তথ্য না পাওয়া গেলেও 2014 সালে ন্যাশনাল হাইজিন সার্ভেতে দেখা গেছে বাংলাদেশের শতকরা 86% নারী এখনও মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে পুরনো কাপড় ব্যবহার করেন। এই পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা যে কাঙ্ক্ষিত জায়গায় আসেনি তা এসব বস্তিতে এলেই বোঝা যায়। আমার পরিবারে 7টা মেয়েও থাকতে পারে, 4টা মেয়েও থাকে, এক্ষেত্রে আমি সবাইরে তো প্যাডটা দিতে পারি না, এর জন্য পুরান কাপড় চোপড়ই কাইটা ওদের আমরা ব্যবহার করতে দিই। কিন্তু ওটা তো অনেক সময় আছে কি ওটা ওরা ইউজ করতে পারে না ঠিক মতন, ওই ময়লাই থাকে। আর আমরা বেশিরভাগ বস্তির মানুষ তো আমরা ওপেনে গোসল করি, এজন্য যে এটা যে কিভাবে ইউজ করতে হয় শুকাতে হয় মানে সম্পূর্ণ নিরাপদ না। বিশেষজ্ঞরা বলছেন নোংরা কাপড় ও অপরিচ্ছন্ন থাকার ফলে মেয়েদের জরায়ুতে ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা, সেটা চেঞ্জ করা যেমন গুরুত্বপূর্ণ। যদি কেউ আর্থিক সংকুলান না করার কারণে যদি কাপড় ব্যবহার করেন তবে সেই কাপড়টি খুব ভালো করে প্রথমে পানি তারপরে সাবান পানি দিয়ে ধুয়ে সেটা অবশ্যই কড়া রোদে শুকিয়ে সেটাকে প্রিজার্ভ করতে হবে। সেটি হয়তো বা তিনি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন যদি তিনি স্যানিটারি ন্যাপকিন একদমই ব্যবহার করতে না পারেন। আর নিয়মিত পানি খেতে হবে আমাদের 2.5 থেকে 3 লিটার প্রত্যেকটি মানুষকে, এবং সেই সাথে প্রস্রাবটিও ঠিক টাইমে করতে হবে। যদি আমরা প্রস্রাব জমিয়ে রাখি তাহলে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যাবে। যে কোনো ইনফেকশন মারাত্মক আকার ধারণ করলে সেপ্টিসেমিয়া এবং প্রচণ্ড জ্বর চলে আসে, সেটা কিন্তু আমাদের মৃত্যুর কারণও হতে পারে। সমাজের প্রতিটি মেয়ের রয়েছে সুস্বাস্থ্যের অধিকার। সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার তাগিদ বিশেষজ্ঞদের। রাজধানীর বস্তিতে বসবাসকারী অনেক কিশোরীদের তাদের স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা নেই বললেই চলে। নানা আর্থিক অনটনের কারণে তারা বেড়ে উঠছে অপরিচ্ছন্ন পরিবেশে। বিশেষজ্ঞরা বলছেন জরায়ু ক্যান্সার সহ নানা মরণবিধি রোগে আক্রান্ত হতে পারে এইসব কিশোরী। সৈয়দা আজু আহমেদ ইকরা, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। বড়দের স্বার্থের বলি হচ্ছে শিশুরা। শিশু হত্যার ঘটনা বাড়ছে সমাজে, অন্যদের হাতে তো বটেই, খোদ অভিভাবক পিতামাতার হাতেও হত্যার শিকার হচ্ছে শিশুরা। পারিবারিক নৈতিকতার কারণে শিশু হত্যার মতো ঘটনা ঘটছে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাই পারে এ ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করতে। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্টে। প্রতিবেশীকে চুরির অপবাদ দেওয়ার ক্ষোভ থেকে চলতি বছরে 3 নভেম্বর সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তারকে হত্যা করা হয়। পল্লবী এলাকায় 7 বছরের বিজয় ও 4 বছরের মুসা নামে 2 শিশুকে গলা কেটে হত্যা করে তাদের নিজ বাবা। স্বর্ণের কানের দুলের জন্য 10 বছরের সাদিয়া নামে এক শিশুকে হত্যা করে মানসিক ভারসাম্যহীন নারী। শুধু মুনতাহা কিংবা সাদিয়া নয়, এভাবে মর্মান্তিক শিশু মৃত্যুর মতন ঘটনা বাড়ছে আমাদের সমাজে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার মাধ্যমে শিশু হত্যার মতন ঘটনা সমাজে কমানো সম্ভব বলে মত এই সমাজ গবেষকের। মানুষের সহিষ্ণুতা কমে গেছে এবং নীতি নৈতিকতার যে অবক্ষয় ঘটেছে, কারণ ছোট ছোট শিশুদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে হয়তো তার পরিবারকে মানে কোনো স্বার্থ উদ্ধারের জন্য বাধ্য করছে, এবং পরিবারের আক্রোশটা পরোক্ষভাবে তারা শিশুদের উপর দিয়ে নিচ্ছে, যেহেতু আমাদের নীতি নৈতিকতা মূল্যবোধ সব কিছুরই অবক্ষয় ঘটতে যাচ্ছে। বেশিরভাগ শিশুকে নানাভাবে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহল, নিখোঁজের পর হত্যা সহ হত্যার পেছনে বাবা মা, ভাই বোন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরা জড়িত থাকছে। যেসব বয়স্করা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তাদের বাহ্যিক সমস্যা সেটা প্রভাব পড়ছে তার নিরপরাধ নিষ্পাপ শিশু সন্তানদের উপরে। যেহেতু এটা একটা সামাজিক সমস্যা এবং এসব ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই নিকটাত্মীয় এবং অনেক সময় পরিবারের সদস্যদের দ্বারাই হচ্ছে, তো আমরা বলবো সবাইকে একটু সহমর্মী হওয়ার জন্য। আমরা এসব ঘটনা যেগুলো ঘটছে সেগুলো আমরা গভীরভাবে পর্যালোচনা করছি এবং খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি কি কারণে এসব ঘটনা ঘটছে, আসলেই এই ঘটনা কিভাবে এড়ানো যেত
এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আমরা কাজ করছি। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 2024 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে 482 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 2016 সাল থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত 9 বছরে 4762 জন শিশু হত্যার শিকার হয়েছে। শিশুদের নির্যাতন বা পাশবিক অত্যাচার করলে তারা নিজেদের সুরক্ষা করতে পারে না, এজন্য অপরাধীরা শিশুদের বেছে নেয়। আগে হয়তো বাবা মার সাথে যুদ্ধ হলে বাবা মার সাথেই ঝগড়া বিবাদ হতো, কিন্তু আজকাল সেটা সন্তানদের পর্যায়ে চলে গেছে। ছোট ছোট ঘটনা, কিন্তু তারপরে দেখা গেছে চাঁদাবাজি করার জন্য বাচ্চাদেরকে তুলে নিয়ে যেয়ে তাদের বাবা মাকে ফোন করে তখন অর্থপণ চাচ্ছে। তো এই জিনিসগুলো এই কারণেই বেড়ে যাচ্ছে, কারণ এইখানে তাদেরকে যদি ধরাও হয় তাদের সেই ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। যদি বা তাদেরকে অ্যারেস্ট করা হয়, কোনো না কোনোভাবে জামিন পেয়ে তারা ছুটে যাচ্ছে। অর্থাৎ তাদের বিরুদ্ধে যে কঠোর আইনের যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, সেটাকে আসলে কার্যকর করা হয় না। আইন আছে, কিন্তু আইনের কার্যকর প্রয়োগটা আমাদের নাই। শিশুদের সুরক্ষার ব্যবস্থা করা গেলে নির্যাতনের হার অনেকটা কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। কোনো মতেই যেন কমছে না ডেঙ্গু রোগের সংক্রমণ। পিক সিজন শেষ হওয়ার পরেও অনবরত বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা দেশে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 5 শতাধিক মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, শীতকাল চলমান থাকলেও এই রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বিস্তারিত মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। শীতের দমকা হাওয়া বইছে পুরো দেশ জুড়ে। একই সাথে তাল মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি। নানা উপসর্গ নিয়ে দিনের পর দিন হাসপাতালের বেডে থাকতে হচ্ছে আক্রান্ত শিশুদের। আগে আমি মাথা ঘুরে ঘুরে পড়ে যেতাম এক এক জায়গায়, এখন ভালোই লাগে। এমনি ডাক্তার টেস্ট দিয়েছিল, টেস্ট করার পর নেগেটিভ আসছে, কিন্তু প্লাটিলেট খুব কম আর কি। কতদিন ধরে আসে এখানে বা চিকিৎসা কতদিন লাগবে কি বলছে ডাক্তার? আজকে টেস্ট দিতেছে, যদি ভালো হয় তাহলে কাল পরশু মধ্যে ছেড়ে দেবে বলছে। সন্তানকে নিয়ে ভোগান্তিতে থাকার কথা জানায় অভিভাবকেরা। অনেকের আবার ডেঙ্গু সেরে গেলেও রক্তের প্লাটিলেটের মাত্রা কম থাকায় হাসপাতালে থাকতে হচ্ছে। শান্তি, ওর কি হয়েছে? এর ডেঙ্গু হয়েছিল। এখানে কতদিন যাবত আছেন আপনার? এখানে আছি আমি 7 দিন, আর ইসলামিতে ছিলাম 5 দিন। কিন্তু ইসলামিতে বলেছিল যে আইসিইউতে ভর্তি করানো লাগবে, এই জন্য আমরা আইসিইউতে ভর্তি না করে এই জায়গায় নিয়ে আসছি। এই জায়গার সেবা অনেক ভালো, এর জন্য এই জায়গায় এসে ডেঙ্গু ভালো হয়ে গেছে। এখনও 2-1 দিন থাকতে হবে। আচ্ছা, ওর কী কী উপসর্গ ছিল? এর ওই সেই গলা দিয়ে রক্ত পড়ছিল, আর পায়খানা দিয়ে রক্ত পড়ছে, আর ওই যে গায়ে ঘা হয়ে গেছিলো, এইটাই আর কি। আর জ্বর ছিল, এই জায়গায় আসার পরে জ্বর চলে গেছে। সেটা বলেন অন্তর কতদিন লাগবে, রক্তের পরিমাণ কমে গেছে, রক্ত বাড়া লাগবো, খাওয়া দাওয়া করতে গেছে বেশি করে। গত মঙ্গলবারের সবশেষ তথ্য মতে মশাবাহিত এই রোগে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 532 জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে 97,159 জনে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আর এখন কোনো মৌসুমি রোগ নয়, সারা বছর জুড়েই এই রোগ বিস্তার করতে পারে। তাই প্রয়োজন বাড়তি সচেতনতার। আগে ডেঙ্গুর একটা সিজনাল একটা ধরা হইতো আর কি, কিন্তু এখন যে প্যাটার্ন দেখা যাচ্ছে 12 মাসই কিন্তু ডেঙ্গু রোগীর থাকে। কমনলি যে উপসর্গগুলি থাকে, যে জ্বর থাকবে, শরীরে প্রচণ্ড ব্যথা, এগুলি কিন্তু গত 1-2 বছরে একটু চেঞ্জ হয়েছে। অনেকের দেখা যাচ্ছে যে জ্বর কম বা শরীরে ব্যথা কম, কিন্তু আনুষঙ্গিক অন্যান্য পেটে ব্যথা, পাতলা পায়খানা, বমি, এই সকল সিমটমস নিয়েও চলে আসতেছে। কাজেই আমার একটা রিকোয়েস্ট থাকবে সাধারণ পাবলিকের জন্য, যে আপনার যে কোনো সিমটমস, যে কমন যে সিমটমস থাকতেই হবে, জ্বর, শরীর ব্যথা, এগুলি না থাকুক, যে কোনো একটা সিমটমস থাকলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। দরকার লাগলে টেস্ট করাবেন, এরপর প্রয়োজন মতে যদি হাসপাতাল ভর্তি হওয়া লাগে হাসপাতালে আসবেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক গড়ে প্রায় 20 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন, যার মধ্যে 15 থেকে 20% শিশু কিশোর। শীতকাল শুরু হলেও এখনও যেন ডেঙ্গুর থাবা থেকে মুক্তি মিলছে না। প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগ প্রতিরোধে পিক সিজন বাদেও সারা বছর ধরেই জরুরি পদক্ষেপ নিতে হবে। এছাড়াও নবজাতকদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার ব্যস্ত নগর জীবনে শিশুদের খাদ্যাভ্যাসে উদ্বেগজনক পরিবর্তন দেখা যাচ্ছে। রাস্তার মোড়ে স্ট্রিট ফুডের দোকানগুলো যেন তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এসব খাবার শিশুদের শরীরে বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব খাবার শিশুদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। আরও দেখুন নওশিন জাহান তাসমিয়ার রিপোর্টে।
রাজধানী ঢাকার প্রতিটি ব্যস্ত রাস্তার কোণে চোখ রাখলে দেখা যায় স্ট্রিট ফুডের দোকানে শিশুদের উপচে পড়া ভিড়। রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি করা ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ির প্রতি তাদের এই আকর্ষণ প্রতিদিনই বাড়ছে। দেখতে লোভনীয় হওয়ায় অস্বাস্থ্যকর হওয়ার সত্ত্বেও শিশু কিশোরদের আগ্রহের কমতি নেই এই সকল খাবারের প্রতি। খাবার স্বাস্থ্যের জন্য খারাপ বা স্বাস্থ্যের জন্য ঝুঁকি ফেলে, এটা কি আমরা জানি? হ্যাঁ, সেটা তো জানি, বাট ফ্রেন্ডদের সাথে বের হলে একটু মজা করে খাওয়া হয়। সমস্যা তো সামান্য আছে, প্রবলেম তো আছে, যেহেতু এটা ভাজা পোড়া, একটু গ্যাসের প্রবলেম হয়, অতিরিক্ত খাইলে পেটে জ্বালা পোড়া, এটা স্বাভাবিক। আমি খুব একটা খাই না, আমি টুকিটাকি কিছু কিছু সময় ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসলে খাই। অভিভাবকরা বলছেন বাইরের এসব খাবার নিয়ন্ত্রণ করা তাদের দিন দিন কঠিন হয়ে উঠছে। ছোটকাল থেকে ওদের পছন্দ বাইরের খাবার। এসব খাবার যে খাচ্ছে স্বাস্থ্য কোনো পরিবর্তন এসেছে না, কিন্তু এটা তো বাইরের খাবারও তো জাস্ট ওদের মুখের জন্য, রুচির জন্য ওদের ভালো লাগে। বিক্রেতারা বলছে তাদের খাবারে কোনো ভেজাল নেই। হ্যাঁ, শিশুদের জন্য তো স্বাস্থ্য তো খাবার বিক্রি করা যায়, কিন্তু এখন আমাদের এখানে তো সেই রকম ব্যবস্থা নাই। বিশেষজ্ঞরা বলছেন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা এই সকল খাবার খাওয়ার ফলে শিশুদের বাড়ছে স্থূলতা, ডায়াবেটিস, এমনকি অল্প বয়সে হৃদরোগের ঝুঁকিও। এই যে ওজন বেড়ে যাওয়ার যে প্রবণতাটা, এটা কিন্তু গত কয়েক বছর আগেও অনেক কম ছিল। এখন ডে বাই ডে কিন্তু এই প্রবলেমগুলো আরও বেশি বেড়ে যাচ্ছে। আমাদের চিন্তা করতে হবে, অ্যাভেলেবিলিটি কমিয়ে ফেলতে হবে। এটা হলো প্রথম কথা। ধরেন আমরা বাচ্চাদেরকে সবসময় বলি খেও না, কিন্তু আমরা বাচ্চাদের চারপাশে রেখে সেটা যদি বলি খেও না বা করো না, এটা আসলে ভালো বেনিফিট পাওয়া যায় না। এছাড়া যে স্কুলের টিফিনের কথা বলেন, ন্যাচারাল খাবারগুলো পাওয়াই যায় না, এটা সবসময় বরাবরই এমন হয়। তবে আমার মনে হয় যে টিফিনের যে বক্স, এই বক্সটা নিয়ে মায়েদের একটু সচেতন হতে হবে। এমন কোনো খাবার আসলে আমার বাচ্চাকে আমার দেওয়া ঠিক হবে না, যেটা আসলে পরবর্তীতে আমার বাচ্চা আর ন্যাচারাল খাবার খেতে পারবে না। এই ধরনের খাবারগুলোতে টেস্টিং সল্ট দেওয়া থাকে, এই ধরনের খাবারগুলোতে কোনো রকম ভিটামিন মিনারেলসই থাকে না। জাঙ্ক ফুডে আসলে এমন একটা ব্যাপার যে আমরা বড়রাও যদি খাই, এটাও বারবার খেতে ইচ্ছা করবে। আমরা এটা যখনই খাবো তখনই এই সিচুয়েশনটা হবে। আমাদের যে টেস্ট বাড, এটা নষ্ট করে ফেলে। সো সবচেয়ে ভালো হয় যদি এরকম কোনো একটা অভ্যাস করা যায় যে আমার ফ্যামিলিতে এরকম কোনো বিষয়ই নেই। হ্যাঁ, যেটা নাই সেটা কিন্তু করা যায় না। তো এটা প্রথম থেকে শুরু করতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তনে শুধু অভিভাবক নয়, স্কুল ও প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় খাবার দোকানগুলোতে মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। নওশিনজান তাসমিয়া, আমরা করব জয়, ETN বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে তোমরা আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা: পরিচালক, আমরা করব জয়, ETN বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, দ্বিতীয়তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেইল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস etn.amrakorobojoy@gmail.com। বন্ধুরা, এছাড়াও স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমাদেরকে ফোন করে যোগাযোগ করতে পারো। 01317708 এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ETN বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।